ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি, ছাত্র শিবিরের ভূমি ধস জয়, সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস নির্বাচিত। বিজয় র্যালি করবে না শিবির সমর্থিত প্যানেল, জানালেন জিএস ফরহাদ। নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হচ্ছে মন্তব্য ভিপি সাদিকের। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ, 4টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, হদিস মিলছে না সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। এবং বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়ার জালে গোল বন্যা ইংল্যান্ডের, গ্রুপ কের শীর্ষস্থানে আরও মজবুত হল টমাস টুখেলের শিষ্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমি ধস জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন তারা। এর মধ্যে 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সহসভাপতি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস.এম. ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আব্দুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস.এম. ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘ মল্লার বসু 4,949 ভোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার 2,131 ভোট, আশিকুর 526 ভোট ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের আলসাদি ভুইয়া 46 ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, এখানে জয় পরাজয়ের কিছু নেই। বুধবার সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন ডাকসুর ভিপি। এ সময় তিনি বলেন, ভিপি হিসেবে নয়, বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে পরিচয় দিতে চান তিনি। সবটুকু দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রত্যেক ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এর সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল। এদিকে সাফল্য নিয়ে বিজয় মিছিল না করার অনুরোধ জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এস.এম. ফরহাদ। একই সঙ্গে দেশবাসী, বিশেষ করে যারা ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বুধবার সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কথা বলেন তিনি। জিএস এস.এম. ফরহাদ বলেন, নির্বাচনে যারা ভোট দিয়েছেন এটা তার জন্য শিক্ষার্থীদের আমানত। তার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীদের শুধরে দেওয়ার অনুরোধ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
গতকাল দিনভর উত্তেজনা এবং রাতভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে এক ধরনের উৎকণ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে ডাকসু নির্বাচন এবং আপনারা এর মধ্যেই ফলাফল ঘোষণা শুনতে পেরেছেন যে শিবির সমর্থিত যে প্রার্থী সাদিক কায়েম তিনি নির্বাচিত হয়েছেন ভিপি হিসেবে এবং সেই গতকালের এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি যে রাতভর উত্তেজনার এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশ মুখগুলো ছিল সেখানে কিন্তু এক ধরনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির দুটি গ্রুপ প্রত্যেকটি প্রবেশ মুখে আমরা দেখেছিলাম অবস্থান নিয়েছে। তবে সেই উত্তেজনা কিন্তু রাত বাড়ার সাথে সাথেই আমরা যেটি দেখেছি যে কমতে শুরু করেছে। ফলাফল ঘোষণা করার পর সেই উত্তেজনা কমতে শুরু করেছে এবং আমরা যেটি দেখলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে টিএসসি যেটি রয়েছে এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভবনটি যেটি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ যেসব রয়েছে প্রায় প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু আমরা দেখছি যে অনেকটা শুনশান নীরবতা, অর্থাৎ সাধারণ মানুষের যে চলাচল, স্বাভাবিক যে চলাচল, সেই চলাচল কিন্তু আজকে দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন যে গতকালের যে ব্যস্ততা ছিল সেই ব্যস্ততার কারণে এবং রাতভর তারা জেগে থাকার কারণেই হয়তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শুনশান পরিস্থিতি। তবে আজকেও নানা প্রতিক্রিয়া প্রার্থীরা জানাবেন এবং সেটি হয়তো আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানাতে পারবো এবং একই সঙ্গে যারা জয়ী যে প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো আনন্দ মিছিল বা শোভাযাত্রা কিন্তু লক্ষ্য করা যায়নি আমরা এবং যতটুকু জানতে পেরেছি যে শিবিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আনন্দ মিছিল বা কোনো শোভাযাত্রা অনুষ্ঠিত হবে না এবং এই নির্বাচনকে সাদিক কায়েম যেটি বলেছেন যে নির্বাচনের পর তিনি ভিপি নির্বাচিত হবার পর তিনি বলেছেন যে সকল মতের প্রতি শ্রদ্ধা সম্মান এবং সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চায় নতুন ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার রাকিব হাসান। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। পিরোজপুর পৌরসভার ড্রেনগুলোতে ময়লা আবর্জনার স্তূপ, পানির স্থবিরতা আর মশার উপদ্রবে বিপর্যস্ত হয়ে উঠেছে শহরবাসীর জীবন। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও কার্যকর পদক্ষেপ না থাকায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাল ড্রেন পরিণত হয়েছে রোগ জীবাণুর কারখানায়। পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পিরোজপুর পৌরসভার ড্রেনগুলোর অবস্থা বেহাল, ময়লা আবর্জনায় একাকার। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ড্রেনের পানিতে বংশবিস্তার করেছে মশা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের, ফলে ডেঙ্গু আতঙ্কে দিন পার করছেন পৌরবাসী। বর্তমানে মশার প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছে। আমাদের একটু বৃষ্টির পানি হলেই এইটা খুব বেড়ে যায়, আর জোয়ারের পানিতেও আমাদের ড্রেনগুলো তলিয়ে যায় এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে দিন দিন আর কি এই মশা বংশবিস্তার করতেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পৌরসভার বেশিরভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। যত্রতত্র স্থাপনা হওয়ায় একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে পৌরসভায় বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি ড্রেনগুলোতে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো যেন পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর কারখানায়। ড্রেনের যে অবস্থা, এতে তো একদম ময়লা আর প্রচুর ডেঙ্গু, আর এর কামড় দিলে এমনি অসুস্থ হয়ে যাওয়া লাগে। আর যেখানেই যাই সেখানেই ময়লা আর ময়লা, মানে ড্রেনে ময়লা জমে থাকে, তারপরে মশা, তারপরে এই ডাস্টবিনের ময়লা, সেগুলো তো মানে নিচে একদম পানি জমে থাকে, হাঁটা যায় না। পিরোজপুর শহরের মাতৃসদন সড়ক, উকিলপাড়া মধ্যরাস্তা, শিক্ষা অফিস সড়ক, কালীবাড়ি সড়ক সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক সময়ে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে। এতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বংশবিস্তার করছে মশা। এ বিষয়ে পিরোজপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল দত্ত বণিক বলেন, মশা নিধনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় স্প্রে করা সহ ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হয়েছে।
বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু হয়। 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরে না দিবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জানা যায়, দীর্ঘদিন ধরে বাগেরহাটে 4টি আসন ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। 4টি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। তার বিপরীতে গেল 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ভোলায় ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে উঠছে না কাঙ্ক্ষিত মাছ। সেপ্টেম্বর পেরোলেও ঘাটে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও মৌসুমের সময় পাল্টে যাচ্ছে। আর জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সঠিকভাবে নির্ধারণ না করায় সংকট আরও বেড়েছে। আগস্ট মাস এলে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের জোয়ার দেখা যাওয়ার কথা, কিন্তু টানা কয়েক বছর ধরে মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এবছর সেপ্টেম্বর পেরিয়ে গেলেও মাছ শিকার করে হতাশ হয়ে ঘাটে ফিরছেন জেলেরা। জেলেদের দাবি, ইলিশের ভরা মৌসুম পাল্টে গেছে। আগে আশ্বিনের পূর্ণিমায় মা ইলিশে নিষেধাজ্ঞা কার্যকর হলেও তা এখন আর বাস্তবতার সঙ্গে মেলে না। তারা মনে করেন, সঠিক সময় নিষেধাজ্ঞা না দেয়ায় মা ইলিশ ডিম ছাড়তে পারছে না। এর ফলে পরের মৌসুমে সংকট তৈরি হচ্ছে। গত বছর অভিযান আগে দিয়ে লাইছে, ঠিক সময় যদি অভিযান দিত তাহলে মাছে ডিম ছাড়তে পারতো। আগে আগস্ট মাসে নদীতে ভরপুর মাছ ছিল, মাছ পাইতাম। এখন অক্টোবর মাস আইলে নদীতে ভরপুর মাছ থাকে, ওই সময় মাছ আমরা পাই। এখন সিজন পাল্টে গেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমানের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইলিশের মৌসুমে এই পরিবর্তন ঘটছে। বৃষ্টি আগে বা পরে হওয়ায় ইলিশের ডিম ছাড়ার সময়ও পাল্টে যাচ্ছে। এই বিষয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। ইলিশের যে ডিম ছড়ার হার, ইলিশের প্রাপ্যতার হার, এই জিনিসগুলি বৃষ্টি বাদল সহ আবহাওয়াগত যে পরিবর্তন, কিছু আগে পরে বৃষ্টি হওয়া, বেশি হওয়া, কম হওয়া ইত্যাদির উপর নির্ভর করে এই পরিবর্তনগুলোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বিষয়ে ব্যাপক গবেষণার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি এটিকে কাজে লাগাতে হলে এই গবেষণা ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজানো দরকার বলে মনে করছি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জেলেদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। আমরা প্রতি বছর অক্টোবরে করি এবং জেলেদেরও একটা দাবি আছে এবং তারাও এবার বলছে যে যেহেতু ইলিশ নদীতে কম আসছে, হয়তো মোহনা সমুদ্রে আছে, তো এটা যদি এই একটু দেরিতে পর্যটন মৌসুমটা নির্ধারণ করা হয়, তাহলে ইলিশটা যেমন বেশি মাইগ্রেট করবে এবং নির্ধারিত সময়ে ইলিশের ডিমটাও প্রচুর ছাড়বে। এবং এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমরাও সেরকম একটা প্রস্তাবনা আমরা দিতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানকার জেলে ভাইরা তারা প্রধান এটার আহরণকারী। পাশাপাশি গবেষকদের সাথে আমাদের মাঝে মাঝে কথা হয়, তারাও যেটা বলছেন যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে সিজন চেঞ্জ হয়েছে, মাছের মাইগ্রেশনও লেট হচ্ছে এবং মাছের ডিমটাও দেরিতে আসছে। বর্তমানে জেলার নিবন্ধিত জেলের সংখ্যা 1,71,000-এরও বেশি। এবছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস জানিয়েছে, এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খালিল আল হায়ের ছেলেও ছিলেন। এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি।
ফ্রান্স এই হামলাকে অগ্রহণযোগ্য বলেছে। যুক্তরাজ্য জানিয়েছে এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সৌদি আরব এই ঘটনাকে নৃশংস ইসরায়েলি আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। দোহায় ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই হামলাকে আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই বর্ণনা করতে পারি। তিনি আরো বলেন, এটি পুরো অঞ্চলের জন্য একটি বার্তা যে এখানে একটি বেপরোয়া শক্তি রয়েছে। প্রধানমন্ত্রী জানান, হামলার 10 মিনিট পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে যোগাযোগ করে। তিনি আরো বলেন, ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে হামলায় 10টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। এদিকে ক্ষমতা ছাড়ার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কাঠমান্ডুতে এখনো জ্বলতে থাকা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মিলিয়ে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপাল। জেনজিদের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার দুপুরে এই ঘোষণার পরেও বিক্ষোভকারীরা থেমে যায়নি। এমনকি রাতেও নেপালের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনায় আগুন দেয়। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। 3 কোটিরও বেশি জনসংখ্যার হিমালয় কেন্দ্রিক এই দেশটিতে হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে। हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा जनधनको थप क्षति हुन नदिन र शान्ति, सुरक्षा, अमन, चयन एवं राष्ट्रिय एकता। এদিকে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে ক্ষমতা ছাড়ার পর সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বুধবার সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা 73 বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ 2 দেশের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন পীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের জালে গোল বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ডও। বিশ্বকাপ বাছাই পর্বে দাপুটের ফুটবল উপহার দিয়ে বেলগ্রেডে সার্বিয়াকে 5-0 গোলে হারিয়েছে তারা। সেই সঙ্গে গ্রুপ কে এর শীর্ষস্থানে আরও মজবুত হলো টমাস টুখেলের শিষ্যরা। রাজকীয় মিতিজ স্টেডিয়ামে শুরুটা ধীর গতির হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। 33তম মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেড করে গোলের সূচনা করেন হ্যারি কেইন। 2 মিনিট পরেই দুর্দান্ত নৈপুণ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সার্বিয়ার রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে টানা 2 গোল করে ইংল্যান্ড। 52তম মিনিটে মার্ক গুয়েহির অ্যাসিস্টে এজরি কনসা করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। 72তম মিনিটে বড় ধাক্কা খায় সার্বিয়া। শেষ ভরসা হিসেবে হ্যারি কেনকে ফাউল করে লাল কার্ড দেখেন সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচ। এ সময় ফ্রি কিক থেকে আসা বল গুয়েহি ঠান্ডা মাথায় সার্বিয়ার জালে জড়ালে 4-0 এগিয়ে যায় ইংল্যান্ড।
ইনজুরি টাইমে ভিআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড। ফলে 5-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি, ছাত্র শিবিরের ভূমিধস জয়, সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস নির্বাচিত। বিজয় র্যালি করবে না শিবির সমর্থিত প্যানেল, জানালেন জিএস ফরহাদ। নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, মন্তব্য ভিপি সাদিকের। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ, 4টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, হদিস মিলছে না সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। এবং বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়ার জালে গোল বন্যা ইংল্যান্ডের, গ্রুপকের শীর্ষস্থানে আরও মজবুত হল টমাস টুখেলের শিষ্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।